আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে হাজির হলাম। সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান পরিচিতি, অ্যাকাউন্টিং ইন্ট্রোডাকশন। তাহলে চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক হিসাব বিজ্ঞানের পরিচিতি সম্পর্কে। প্রথমে বলবো, হিসাব বিজ্ঞান হলো এমন একটি শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া যার মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রম লিপিবদ্ধ, শ্রেণীবদ্ধ, সংক্ষিপ্ত এবং বিশ্লেষণ করা হয়। এটি ব্যবসা প্রতিষ্ঠানের আয়-ব্যয়, সম্পদ, দায়-মালিকানা সম্পর্কে সঠিক তথ্য সরবরাহ করে যাতে সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়। বন্ধুরা, আপনারা আগেই বুঝতে পারছেন যে এটি আসলে এমন একটা শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া যার মাধ্যমে একটা প্রতিষ্ঠানের বা একটা কোম্পানির, একটা গভর্নমেন্ট প্রতিষ্ঠানের আর্থিক কার্যক্রমগুলো প্রথমে লিপিবদ্ধ করা হয়, শ্রেণীবদ্ধ করা হয় এবং সংক্ষিপ্তভাবে বিশ্লেষণ বা উপস্থাপন করা হয়। এবং এটা কি করা হয়? বছর শেষে, মাস শেষে, সপ্তাহ শেষে এটা যদি একটা প্রতিষ্ঠান চায় তাদের আয়, ব্যয়, সম্পদ, দায় মালিকানা ইত্যাদি সঠিক তথ্য সরবরাহ করতে পারে। আদারওয়াইজ এটা পসিবল না যদি হিসাব রক্ষণ প্রক্রিয়াটা ঠিক না হয়। এভাবে তারা কি করতে পারে? সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। এখন আমরা দেখব হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য সমূহ কি কি। উদ্দেশ্য কি? প্রথম হচ্ছে আর্থিক লেনদেন লিপিবদ্ধ করা। তা প্রথমে একটা আর্থিক লেনদেন, আপনি যে এই যে প্রতিদিন বিজনেস ট্রানজাকশন করতেছেন, আপনি যে লেনদেন করতেছেন, সেই জিনিসগুলোকে একটা হিসাবের খাতায় অবশ্যই লিপিবদ্ধ করতে হবে। তারপরে কি ২ নম্বর আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা। তারপরে কি করে এই যে লেনদেনগুলো লিপিবদ্ধ করা হচ্ছে সেগুলোকে একটা আর্থিক প্রতিবেদনের রূপ দিতে হবে। মুনাফা বা ক্ষতির হিসাব নির্ধারণ করা। এরপরে কি করবে? এটা আপনি মাস শেষে বা ২ মাস ৩ মাস পরপর পরে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে সেটা দেখবেন। এরপরে সম্পদ ও দায়ের হিসাব রাখা। তো এরপর আপনি কি করবেন? সম্পদ যখন মুনাফা ক্ষতি দেখবেন তখন দেখবেন না যে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কি পরিমাণ সম্পদ আছে, কি পরিমাণ দায় আছে, এগুলো অবশ্যই একজন মালিক দেখতে চাইতেই পারে। তারপর হতে কি করতে হবে? ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। তখন কি করবে? আমি যখন আমার লেনদেনগুলোকে আর্থিক লেনদেনে লিপিবদ্ধ করেছি, আর্থিক প্রতিবেদন প্রস্তুত করেছি, মুনাফার বা ক্ষতির পরিমাণ আমি দেখেছি, তারপর সম্পদ দায়ের হিসাব আমি দেখলাম। এরপর কি করব? এখন আমি দেখব যে বছর শেষে আমার লাভ, ক্ষতি, সম্পদ, দায় কি পরিমাণ আছে। এখান থেকে আমি ব্যবসাটাকে টিকাবো না আমি ব্যবসাটা ভেঙে ফেলবো। সেই কারণেই আমরা বলি যে ৫ নম্বরে ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। এগুলোই আমাদের ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এরপরে বন্ধুরা আমরা যাই হিসাব বিজ্ঞানের উপাদানসমূহ। হিসাব বিজ্ঞানের উপাদান মানে অ্যাকাউন্টিং কম্পোনেন্ট বা এলিমেন্ট যেটাকে আমরা বলি, সেইটা আসলে কি কি? কয়টা এলিমেন্ট থাকা লাগে অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞানে? কি কি? প্রথমে লেনদেন। আমি প্রথম যে কথাটি বলছিলাম ট্রানজাকশন। একটি লেনদেন হতে গেলেও একটি মানে ব্যবসায়িক কার্যক্রম হতে গেলে অবশ্যই লেনদেন হওয়া লাগবে। প্রত্যেকটা ট্রানজাকশন, এই যে আপনি কর্মচারী বেতন দিচ্ছেন, আপনি ভাড়া দিচ্ছেন, এগুলো অবশ্যই এক একটা ট্রানজাকশন যার ডেবিট এবং ক্রেডিট আছে। এটা একটি আর্থিক কার্যক্রম। এবার কি করবেন? এই লেনদেনগুলোকে বা ট্রানজাকশন গুলোকে আপনি জার্নালে লিপিবদ্ধ করুন। জার্নাল মানে কি? একটি ডেবিট সাইড থাকবে, একটি ক্রেডিট সাইড থাকবে। এটাকে বলা হয় হিসাবের প্রথম খাতা বা প্রাথমিক লিপিবদ্ধকরণ বই। এরপরে আমরা লেজারে যাব। লেজারে কখন যাই? যখন আমরা এই যে ডেবিট ক্রেডিটের জার্নাল করতেছি, এই জার্নাল থেকে আবার আমাদের ইন্ডিভিজুয়াল কি হবে? লেজার তৈরি হবে। যেটা মালিক বুঝতে পারবে যে আমি ভাড়া এবছরে কত দিয়েছি, বেতন কত প্রদান করছি। এগুলো কি হবে? আলাদা আলাদা লেজার হয়ে যাবে। তারপরে কি? ট্রায়াল ব্যালেন্স, হিসাবের সমন্বয় যাচান। আমাদের এরপর কি হবে? আমরা এই লেজার থেকে আবার আমাদের কি করব? এই যে লেজার যেগুলো তৈরি হয়ে গেল, মানে হিসাবের হেড মানে মূল যে টাইটেল গুলো তৈরি হয়ে গেল, এখান থেকে আমরা কি করব? আমাদের ডেবিট এবং ক্রেডিট গুলোকে আলাদা করে আমরা ট্রায়াল ব্যালেন্স করতে পারি। এবং এই ট্রায়াল ব্যালেন্স থেকে আমরা ফাইনালি আর্থিক বিবরণী বা আয় ব্যয় বিবরণী বা স্থিতিপত্র, এই ট্রায়াল ব্যালেন্স যেটা আমরা তৈরি করলাম, সেখান থেকে আমরা এখান থেকে আমরা আয় ব্যয় বিবরণী, ইনকাম এক্সেন্স কি একটা স্টেটমেন্ট অথবা আমরা একটা ব্যালেন্স শিট বা কম্প্রিহেন্সিভ ইনকাম বলে আধুনিক হিসাব বিজ্ঞানে এটা। তো এই কম্প্রিহেন্সিভ ব্যালেন্স শিটে যেটা আহ, এটা কি কি করতে পারি? এটা আমরা তৈরি করতে পারি। এখন
আমরা দেখব হিসাব বিজ্ঞানের উপকারিতা। ব্যবসায়ের দেখব হিসাব বিজ্ঞানের উপকারিতা। ব্যবসায়ের উপকারিতা কি কি? উপকারিতাগুলো আমরা একটু আলোচনা করি আপনাদের সাথে। তাহলে এই যে আমরা এতগুলো জিনিস তৈরি করলাম, লেনদেন করলাম, জার্নাল করলাম, লেজার করলাম, তারপরে ট্রায়াল ব্যালেন্স করলাম, আর্থিক বিবরণী তৈরি করলাম। এখন আমরা আসি উপকারিতা সম্পর্কে। ব্যবসায় সঠিক অবস্থা জানা যায়। আপনি এই যে এতগুলো জিনিস তৈরি করছেন, সঠিক অবস্থা জানতে পারতেছেন। এরপরে কর হিসাব সহজ হয়। আপনি কত কর দিবেন, কি দিবেন না দিবেন সেগুলো আপনি এখান থেকে বুঝতে পারেন। ভবিষ্যতে পরিকল্পনা গ্রহণের সহায়তায় আপনি ব্যবসাটা রাখবেন না, ভেঙে ফেলবেন, কি করবেন সেগুলো আপনি সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করতেছেন। এরপরে হচ্ছে আপনাকে প্রতারণা ও ভুল ধরতে সহায়তা করে। আপনি যদি কোথাও আপনার কেউ ভুল করে, কেউ প্রতারণা করে বা চুরি করলো, সেখানেও আপনি কি করতে পারেন? এর দ্বারা আপনি ধরতে পারেন। তাহলে এই হচ্ছে হিসাব বিজ্ঞানের আপনার কি উপকারিতা। এখন আমরা যাব একটু সংক্ষিপ্ত পরিসরে হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কে। আসলে প্রত্যেকটা জিনিসেরই তো উৎপত্তি বা ক্রমবিকাশ আছে, শুরুর একটা ঘটনা আছে। সেই জিনিসটা আমরা একটু জেনে নেব, নাহলে আমরা হিসাব বিজ্ঞান আসলে কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এই জিনিসগুলো বুঝতে পারবো না। তাহলে হিসাব বিজ্ঞানের উৎপত্তিটা কোথায় থেকে হয়েছিল? হিসাব বিজ্ঞানের উৎপত্তি হয়েছিল, হিসাব বিজ্ঞানের ইতিহাস বহু পুরনো। প্রাচীন সভ্যতা যেমন মিশর, ব্যাবিলন, চীন ও ভারতবর্ষ হিসাব রাখার প্রাথমিক ধারণা প্রচলিত ছিল। তারা একটা প্রাথমিক হিসাব রাখতো, কিন্তু তখন মুদ্রার পরিবর্তে পণ্য লেনদেন হতো। যখন একটা মুদ্রার বিনিময়ে এখন যেমন আমরা পণ্য নিই, তখন কি হতো? পণ্যের পরিবর্তে পণ্য লেনদেন হতো। এবং তারা হিসাব খাতায় পাথরের ফলকে সংরক্ষণ করত। তাদের তো ওরকম খাতাপত্র তারা বুঝতো না। তখন তারা কি করত? এই হিসাবগুলো রাখার জন্য তখন পাথরের ফলকে সংরক্ষণ, তখনও হিসাব রাখতো। আপনারা একটা জিনিস বুঝবেন যে তখনও কিন্তু তারা হিসাব রাখতো, কিন্তু সেগুলো কি এত সিস্টেম ওয়াইজ না। হয়তো পাথরের বা দেওয়ালে গায়ে বা ওই যে আপনার পশুর চামড়ায় এগুলোতে তারা লিখে রাখতো। আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি গড়ে ওঠে 1494 সালে ইতালির একজন সন্ন্যাসী ও গণিতবিদ লুকা পেসোলি এর মাধ্যমে। তিনি তার বই সুমাদি অ্যারথমেটিকা অ্যান্ড জিওমেট্রিকা প্রোপাশনিয়া অ্যান্ড প্রফেশনালিটা তে দ্বৈত হিসাব পদ্ধতি অর্থাৎ ডাবল এন্ট্রি সিস্টেমের ব্যাখ্যা করেন। এই যে ডাবল এন্ট্রি সিস্টেম যেটা বলি, প্রত্যেকটা ট্রানজাকশনে কি একটা দ্বৈত সত্তা থাকবে, মানে দ্বৈত হিসাব থাকবে, একটা ডেবিট পক্ষ, একটা ক্রেডিট সাইড। এই যে এইটাকেই আমরা বলি কি ডাবল এন্ট্রি সিস্টেম। তার মানে আপনার কি সবসময় ব্যালেন্স হবে, ইকুয়েশন হবে, ডেবিটেও যে পরিমাণ টাকা, ক্রেডিটেও সেই পরিমাণ টাকা। এই পদ্ধতি আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হিসাবে পরিচিত হয়। ক্রমবিভাগ আমরা আরেকটু ডিটেল যাব। এই আমরা উৎপত্তি সম্পর্কে এতক্ষণ জানলাম, এখন ক্রমবিভাগ। ক্রমবিভাগটাকে আমরা তিনটা যুগে ভাগ করি, একটা হচ্ছে প্রাথমিক যুগ, একটা হচ্ছে মধ্যযুগ, আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগটা কি ছিল? প্রাচীন যুগটা ছিল মেসোপটেমিয়া ও ব্যাবিলন। মানুষ মাটির ফলকে হিসাব লিখে রাখতো। এইটা ছিল প্রাচীন যুগের একটা পদ্ধতি। যখন মানুষ এই যে খাতাপত্র বা এই সেই এগুলো মেনটেন করতো না, কিন্তু তারা হিসাব রাখতো, তারা এইভাবে রাখতো। মিশরে পিরামিড নির্মাণে শ্রমিক ও রসদের হিসাব সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। আমরা এগুলো দেখতে পাচ্ছি কি বিভিন্ন সময় প্রাচীন যুগে যে ঘটনাগুলো ঘটেছে, তারা কিভাবে কি করতো সেগুলো আমরা একটা নমুনা হিসাবে পেয়েছিলাম, সেটাই এখানে আলোচনা করা হয়েছে। এরপর মধ্যযুগ। মধ্যযুগে কি লুকা পেসিওলি এই যে আমরা দ্বৈত হিসাব পদ্ধতির যে প্রবর্তক, তার আমরা ধারণা পেলাম এবং তিনি চলে আসলো মধ্যযুগে। লুকা পেসিওলি দ্বৈত হিসাব পদ্ধতি প্রবর্তন করেন। ইনি হচ্ছে এই দ্বৈত হিসাব পদ্ধতির প্রবর্তক। ইউরোপের বাণিজ্যের বিকাশের সঙ্গে সঙ্গে হিসাব চর্চা বাড়ে। ইউরোপে আমরা জানি প্রায় বাণিজ্য ইউরোপ থেকে আর কি পরিচালনা করা হতো, এবং এই ইউরোপের মাধ্যমে আমাদের হিসাব বিজ্ঞানের চর্চাটা আরো কি বৃদ্ধি পেয়েছে। এখন আসেন আমরা আধুনিক যুগ। আধুনিক যুগটা হচ্ছে এই শিল্প বিপ্লবের ফলে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের উত্থান হয়, ফলে হিসাব ব্যবস্থা আরো জটিল হয়ে পড়ে। শিল্প বিপ্লব হয়েছে, অনেক বড় বড় প্রতিষ্ঠান হয়েছে, তাহলে হিসাব ব্যবস্থা তো জটিল হবে। এখানে কি হয়েছে? অডিটিং এর ব্যাপার আসছে, কস্ট হিসাববিদ্যা আসছে, ম্যানেজমেন্ট হিসাববিদ্যা আসছে, ইত্যাদি শাখার সৃষ্টি হয়। তার মানে কি এটা কি বোঝালো? এই যে হিসাব বিজ্ঞান, আমরা এখন তিনটা হিসাব বিজ্ঞান করি। একটা কি অ্যাকাউন্টিং করি, কস্ট কস্ট অ্যাকাউন্টিং করি, অ্যাডভান্স অ্যাকাউন্টিং করি, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করি। তাহলে এটা আরো জটিল রয়েছে। কম্পিউটার ও সফটওয়্যার ব্যবহার শুরু হয়, যা হিসাব রক্ষণকে আরো সহজ ও নির্ভরযোগ্য করে। তারপরে কি হয়? এখন এই যে আগে আমরা একসময় বড় বড় লেজার খাতাপত্র মেনটেন করে টোটাল এই ব্যালেন্স শিট তৈরি করা হতো, কিন্তু এখন কি হয়? মানে আমরা যেটা ব্যালেন্স শিট বলি সেটি হচ্ছে আধুনিকতা হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন।
এই যে আমরা এখন কি করছি, সব কম্পিউটার বা সফটওয়্যার মাধ্যমে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে, সফটওয়্যারেও এটা সম্ভব হচ্ছে। তাহলে আমরা এখন জানবো যে হিসাব বিজ্ঞান আসলে ব্যবহারকারী কারা। এই যে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান, হিসাব বিজ্ঞান এই করে সেই করে, কিন্তু এর ব্যবহারকারী কারা? হিসাব বিজ্ঞানে বিভিন্ন বিভিন্ন তথ্য হিসাব বিজ্ঞানের তথ্য বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠানের প্রয়োজন হয়, এটা সত্য। যারা এই তথ্য ব্যবহার করে নানা সিদ্ধান্ত গ্রহণ করে। হিসাব বিজ্ঞানের ব্যবহারকারীদের দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অভ্যন্তরীণ ইন্টারনাল আর একটা বহিস্থ ব্যবহারকারী। তাহলে আমরা দুই ভাগে ভাগ করি, একটা অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বহিস্থ ব্যবহারকারী। অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা প্রতিষ্ঠানের ভিতরে থেকে হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহার করে, যেমন কারা কারা? ব্যবস্থাপক, মালিক, কর্মচারী। ব্যবস্থা কিভাবে করে? সিদ্ধান্ত গ্রহণ, পরিকল্পনা, নিয়ন্ত্রণের জন্য হিসাব তথ্য ব্যবহার করেন। সে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করে। তার ব্যবসার কি অবস্থা হচ্ছে এটা জানার জন্য। মালিক কি করে? ব্যবসার লাভ ক্ষতি, সম্পদ আয়ের হিসাব জানার জন্য সে কি করে? এটা ব্যবহার করে। কর্মচারী কি করে? প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বুঝে চাকরির নিরাপত্তা ও সুবিধার বিষয়ে সচেতন হন। এটা খুবই স্বাভাবিক। বহিস্থ ব্যবহারকারী কারা? যারা প্রতিষ্ঠানের বাইরে থেকে হিসাব তথ্য ব্যবহার করে, যেমন হচ্ছে বিনিয়োগকারী, ঋণদাতা, সরকার। এরা যেমন হচ্ছে তোমার প্রতিষ্ঠানে কি বিনিয়োগ করবে কিনা, কোম্পানিতে বিনিয়োগ করা লাভজনক কিনা, তারা অবশ্যই কিন্তু জানবে। জানবে এগুলো কারা কারা? যেমন ব্যাংক, বিভিন্ন বাইরের বিনিয়োগকারী, এরা এগুলো দ্বারা দ্বারা তথ্যপত্র নেয়। ঋণদাতা, ক্রেডিটর, ব্যাংক। ব্যাংক ঋণ দেওয়ার আগে আপনাকে কি করে? আপনার ফাইন্যান্সিয়াল পজিশন চেক করে, আর্থিক সক্ষমতা যাচাই করে সে ঋণ দেয়। সরকার কি করে? কর নির্ধারণ, নীতিমালা প্রণয়ন ও আর্থিক নিয়ন্ত্রণ হিসাব তথ্য ব্যবহার করে। ওনারাও কিন্তু সরকার যখন আপনার এই যে ইয়ারলি ট্যাক্স দেন, তখন এইগুলো কিন্তু কি, যে একটা ট্যাক্স রিটার্ন ফাইল, ফাইন্যান্সিয়াল ট্যাক্স রিটার্ন ফাইল দাখিল করা লাগে, তারা ওখান থেকেই, সেখানেও একটা ট্যাক্সের অ্যাকাউন্ট হয়, সেখান থেকেও কি হয়, তারা এইসব তথ্যগুলো দেখে থাকে। এরপর সরবরাহকারী, প্রতিষ্ঠানের সময়মতো বিল পরিশোধ পারবে কিনা তারা হিসাব বিবরণী দেখে, তারাও বুঝতে পারে যারা সাপ্লায়ার আছে, ভোক্তা আছে, কোম্পানি দীর্ঘমেয়াদী টিকে থাকবে কিনা তা বিবেচনায় নেয়, তারাও দেখে। সবাই আর কি তার নিজ সেফটি জোনটা খুঁজে। সুতরাং এই হলো তাদের বাহ্যিক ব্যবহারকারী এবং অভ্যন্তরীণ ব্যবহারকারী। জবাবদিহিতা হিসাব বিজ্ঞানের ভূমিকা ও সংক্ষিপ্তভাবে আমরা দেখি যে জবাবদিহিতা হিসাব বিজ্ঞানের আসলে ভূমিকাটা কি। আসলে হিসাব বিজ্ঞান কি? জবাবদিহিতার আয়ত্ত মানুষকে নিয়ে আসতে পারে। হিসাব বিজ্ঞান বা অ্যাকাউন্টিং শুধুমাত্র লেনদেন লিপিবদ্ধ করার মাধ্যমে নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ জবাবদিহিতা অ্যাকাউন্টেবিলিটি মাধ্যম। মানে আমরা এই যে বলি না, মানুষের জবাবদিহিতার একটা জায়গা থাকতে হবে, তো হিসাব বিজ্ঞান মানুষকে জবাবদিহিতার জায়গায় নিয়ে আসে। যেকোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকার তাদের আর্থিক কার্যক্রম স্বচ্ছতা ও দায়িত্ব নিশ্চিত করতেই হিসাব বিজ্ঞানের সহায়তা নেয়। তার মানে আমরা হিসাব বিজ্ঞানের ব্যবহার নাই এমন কোনো জায়গা আমরা দেখতে পারবো না। সুতরাং হিসাব বিজ্ঞান থাকলে আমাদের জবাবদিহিতা আছে। এরপরে এর মূল ভূমিকা কি? একই কথা বারবার আসবে, তারপরও আপনাদেরকে একটু জানা লাগবে। জিনিস কিন্তু একই, খালি ঘোরায় ফেরায়। মূল ভূমিকা কি? আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে। এই যে আগেই বলছি, আপনি লেনদেন করলেন, রেকর্ড করলেন, ট্রায়াল ব্যালেন্স করলেন, এগুলোর ফলে কি আর্থিক তথ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। দায়িত্ব ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করে। ব্যবসার মালিক, ব্যবসায় কর্মচারী, কর্মকর্তা কে কোথায় কি পরিমাণ ব্যয় আয় করেছে সেই হিসাব রেখে জবাবদিহিতার প্রমাণ পাওয়া যায়। ৩ নম্বর কি? নিয়ন্ত্রক ও পর্যবেক্ষণের সুযোগ তৈরি করে। হিসাবের মাধ্যমে বিভিন্ন বিভাগ, প্রকল্প, কর্মচারী কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করা হয়। এই যে হিসাব না থাকলে আমরা সরকারি কাজে বিভিন্ন নিয়ন্ত্রক ও পর্যবেক্ষক আছে, এই যে বিভাগগুলো আছে, এদের প্রকল্পগুলো কার্যক্রম নিয়মিত মূল্যায়ন করা সম্ভব? কত টাকা ব্যয় হচ্ছে, কি হচ্ছে? সুতরাং এটাও নিয়ন্ত্রণ করে। দুর্নীতি ও অপব্যয়ের প্রতিরোধ করে। একটা হিসাব থাকলে কি হয়? দুর্নীতি এবং অপচয় ঝুঁকি কমায়, যার কারণে প্রত্যেক ব্যয়ের পেছনে ব্যাখ্যা দিতে হয়। সেই কারণে কি হয়? এটা দুর্নীতি ও অপব্যয়ের প্রতিরোধ করতেও সহায়তা করে। অডিটের সহায়তা, হিসাব বিজ্ঞানের তথ্য দলিল সহ নিরীক্ষা আর অডিট কাজে ব্যবহার করা হয়, যা জবাবদিহিকে আরো শক্তিশালী করে। এবং দেখবেন যে এই যে অডিট, কেন হিসাব আছে বলেই অডিটররা নিয়োগ হয়, অডিট আছে, যার কারণে কি, যে এই হিসাবগুলো আরো স্বচ্ছতা প্রকাশ পেতে সুবিধা করে দেয়। এখন আমরা আসি একটু উপসংহার। উপসংহারটা কি? হিসাব বিজ্ঞান একটি অপরিহার্য ব্যবসায়িক উপাদান যা আর্থিক তথ্যের নির্ভরযোগ্যতা রেকর্ড প্রদান করে এবং যেকোনো প্রতিষ্ঠানের সফল পরিচালনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।